প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব ভারতীয় দর্শনের অন্তর্গত অন্যতম আস্তিক দর্শন ন্যায় দর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে ন্যায় দর্শনের প্রত্যক্ষ প্রমাণের অন্তর্গত একটি শ্রেণীবিভাগ, যে লৌকিক প্রত্যক্ষ, এই লৌকিক প্রত্যক্ষের শ্রেণীবিভাগ সম্পর্কে। ন্যায়মতে বিষয়ের সাথে ইন্দ্রিয়ের লৌকিক সন্নিকর্ষ হলে এই লৌকিক সন্নিকর্ষের মাধ্যমে যে প্রত্যক্ষ হয় তাকে আমরা বলি লৌকিক প্রত্যক্ষ। এই লৌকিক সন্নিকর্ষ তোমরা জানো যে ন্যায় দর্শনে যে লৌকিক সন্নিকর্ষ সংযুক্ত সমবায়, সমবেত সমবায় ইত্যাদি লৌকিক সন্নিকর্ষ স্বীকৃত হয়েছে। এই লৌকিক প্রত্যক্ষ দুই প্রকার, বাহ্য এবং মানস প্রত্যক্ষ। বাহ্য ইন্দ্রিয়ের সাথে বিষয়ের যে সন্নিকর্ষ তার দ্বারা উৎপন্ন প্রত্যক্ষকে বলা হয় বাহ্য প্রত্যক্ষ। বাহ্য ইন্দ্রিয় পাঁচটি: চক্ষু বা দর্শনেন্দ্রিয়, কর্ণ বা শ্রবণেন্দ্রিয়, নাসিকা বা ঘ্রাণেন্দ্রিয়, জিহ্বা বা রসনেন্দ্রিয় এবং ত্বক বা স্পর্শেন্দ্রিয়। এই যেহেতু ইন্দ্রিয় পাঁচটি, তাই বাহ্য প্রত্যক্ষও ন্যায় দর্শনে পাঁচ প্রকার। প্রথম, চক্ষু বা দর্শন ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যখন বাইরের জগতের যে বস্তু তার রূপকে প্রত্যক্ষ করি তখন তাকে বলা হয় চাক্ষুষ প্রত্যক্ষ। ন্যায়মতে চক্ষু বা দর্শনেন্দ্রিয় তেজের দ্বারা গঠিত এবং তেজের ধর্ম হল রূপ বা বর্ণ। এজন্য চক্ষু বর্ণ বা রূপকে প্রত্যক্ষ করে থাকে। দ্বিতীয় যে লৌকিক প্রত্যক্ষ ইন্দ্রিয় কর্ণ ইন্দ্রিয়ের থেকে হয় বা শ্রবণ ইন্দ্রিয়ের সাথে হয়, সেক্ষেত্রে এই কর্ণ বা শ্রবণ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যখন শব্দের প্রত্যক্ষ করি তখন তাকে বলা হয় শ্রবণ প্রত্যক্ষ। কর্ণ ইন্দ্রিয় বোম বা আকাশের দ্বারা গঠিত এবং বোমের ধর্ম হলো শব্দ, তাই কর্ণ ইন্দ্রিয় শব্দকে প্রত্যক্ষ করে থাকে। তৃতীয় ইন্দ্রিয় হচ্ছে নাসিকা বা ঘ্রাণেন্দ্রিয়। এই নাসিকা বা ঘ্রাণেন্দ্রিয়ের মাধ্যমে আমরা যখন গন্ধ প্রত্যক্ষ করি তখন তাকে বলা হয় ঘ্রাণজ প্রত্যক্ষ। নাসিকা ইন্দ্রিয় ক্ষিতির দ্বারা গঠিত এবং ক্ষিতির ধর্ম হল গন্ধ আঘ্রাণ করা, তাই নাসিকা ইন্দ্রিয়ের মাধ্যমে গন্ধের আঘ্রাণ হয়ে থাকে। চতুর্থ ইন্দ্রিয় জিহ্বা বা রসনেন্দ্রিয়। এই জিহ্বা বা রসনেন্দ্রিয়ের সাহায্যে আমরা যখন স্বাদ প্রত্যক্ষ করি তখন তাকে বলা হয় রাসন প্রত্যক্ষ। জিহ্বা ইন্দ্রিয় অপের দ্বারা গঠিত এবং অপের ধর্ম হল রস আস্বাদন করা, তাই জিহ্বা রস আঘ্রাণ করে থাকে। পঞ্চম ইন্দ্রিয় হচ্ছে ত্বক বা স্পর্শেন্দ্রিয়ের সাহায্যে আমরা যখন স্পর্শ প্রত্যক্ষ করি তখন তাকে বলা হয় স্পার্শন প্রত্যক্ষ। ত্বক ইন্দ্রিয় মরুত এর দ্বারা গঠিত এবং মরুত বা বায়ুর ধর্ম হচ্ছে স্পর্শ, সেজন্য ত্বকের দ্বারা স্পর্শের প্রত্যক্ষ হয়। অন্যদিকে অন্তরিন্দ্রিয় মনের সাথে চিন্তা, অনুভূতি, ইচ্ছা প্রভৃতি মানসিক প্রক্রিয়ার যে সংযোগ ঘটে তাকে বলা হয় আন্তর বা মানস প্রত্যক্ষ। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক এই পাঁচটি বাহ্য ইন্দ্রিয় আবার ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম এই পাঁচটি ভূত বা জড় উপাদানের দ্বারা গঠিত। এই বাহ্য ইন্দ্রিয়গুলির মধ্যে এক একটি ইন্দ্রিয় এক একটি গুণই প্রত্যক্ষ করতে পারে। অর্থাৎ বাহ্য ইন্দ্রিয়গুলি যে উপাদান দ্বারা গঠিত সেগুলির বিশেষ গুণ বা ধর্মকেই এই ইন্দ্রিয়গুলি প্রত্যক্ষ করে। কিন্তু অন্তরিন্দ্রিয় মন বাহ্য ইন্দ্রিয়ের মতো জড় উপাদান দ্বারা গঠিত নয়। মন সুখ, দুঃখ, দেশ, ইচ্ছা, প্রযত্ন, জ্ঞান প্রভৃতি আত্মার ধর্মগুলিকে প্রত্যক্ষ করে থাকে। মনের সাহায্য ছাড়া কোনো বাহ্য ইন্দ্রিয় কাজ করতে পারে না, তাই মন হলো বাহ্য ইন্দ্রিয়গুলির পরিচায়ক এবং মনের কাজ হলো সকল প্রকার জ্ঞানকে যথার্থভাবে সুবিন্যস্ত করা। ন্যায়দর্শনে আরেকটি দৃষ্টিকোণ থেকেও লৌকিক প্রত্যক্ষকে তিন ভাগে ভাগ করা হয়েছে।
সেগুলি হলো নির্বিকল্পক প্রত্যক্ষ, সবিকল্পক প্রত্যক্ষ এবং প্রত্যভিজ্ঞা। কিন্তু প্রত্যভিজ্ঞাকে বাস্তবিক পক্ষে সবিকল্পক প্রত্যক্ষের ওপর নির্ভর বলে অনেক নৈয়ায়িক নির্বিকল্পক এবং সবিকল্পক এই দুই প্রকার ভাগই স্বীকার করেছেন। এবার আমরা নির্বিকল্পক প্রত্যক্ষ একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। নির্বিকল্পক শব্দের অন্তর্গত বিকল্প শব্দের অর্থ হলো বিশেষণ। দ্রব্য, নাম, জাতি, গুণ ও ক্রিয়া এই পাঁচটি বিশেষণ ন্যায় দর্শনে বিকল্প নামে পরিচিত। ব্যুৎপত্তিগত দিক থেকে নির্বিকল্পক শব্দের অর্থ হলো বিশেষণ বর্জিত বস্তুর স্বরূপ মাত্র জ্ঞান। নির্বিকল্পক প্রত্যক্ষ হলো বস্তুর সহজ উপলব্ধি। একটি ফুলের সঙ্গে যখন ইন্দ্রিয়ের সংযোগ হয় তখন সেটিকে আমরা একটি ফুল বলেই কেবল জানি। যেমন একটি ফুলের যে রং আছে, সুগন্ধ আছে, এই সব বিষয়ের জ্ঞান তখন আমরা লাভ করি না। সেই জ্ঞান কিন্তু পরের স্তরে হয়ে থাকে। কেবল এই সহজ উপলব্ধিটুকু ছাড়া নির্বিকল্পক প্রত্যক্ষে বস্তুর সম্পর্কে কোনো সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট জ্ঞান আমাদের হয় না। নৈয়ায়িক অন্নং ভট্ট তার তর্ক সংগ্রহ গ্রন্থে নির্বিকল্পক প্রত্যক্ষের স্বরূপ প্রকাশ করতে গিয়ে বলেছেন যে জ্ঞানে কোনো প্রকার বা বিশেষণ হয় না তাকে নির্বিকল্পক জ্ঞান বলা হয়। নির্বিকল্পক প্রত্যক্ষ হল দ্রব্য, নাম, জাতি, গুণ, ক্রিয়া প্রভৃতি শূন্য বস্তুর স্বরূপ মাত্র জ্ঞান। এই প্রসঙ্গে বলা হয় যে দ্রব্য, নাম, জাতি, গুণ, ক্রিয়া শূন্য বলতে নৈয়ায়িকরা নির্বিকল্পক জ্ঞানের দ্রব্য, নাম, জাতি, গুণ ও ক্রিয়ার শূন্যতা না বুঝিয়ে নির্বিকল্পক জ্ঞানের বিষয়ের দ্রব্য, নাম, জাতি, গুণ, ক্রিয়ার শূন্যতা বুঝিয়েছেন। একথা স্পষ্ট করতে অন্নং ভট্ট তার তর্ক সংগ্রহ গ্রন্থের দীপিকা টিকায় বলেছেন, বিশেষণ বিশেষ্য সম্বন্ধ অনবগাহী জ্ঞানম। যেহেতু নির্বিকল্পক প্রত্যক্ষ জ্ঞানের বিষয়ে কোনো ধর্মের দ্বারা অবচ্ছিন্ন হয়ে জ্ঞানে ভাসমান হয় না, সেহেতু এই জ্ঞানকে বিশেষণ বিশেষ্য অনবগাহী, বিশেষণ বিশেষ্য সম্বন্ধ অনবগাহী জ্ঞান বলা হয়ে থাকে। ন্যায়মতে নির্বিকল্পক জ্ঞানে প্রত্যক্ষের ধর্ম পদার্থের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে জ্ঞানে ভাসমান হয় না। তাই নির্বিকল্পক জ্ঞানের বিষয়কে কোনোভাবে ভাষায় প্রকাশ করা যায় না। কেননা কোনো বিষয়ের জ্ঞান ধর্মের দ্বারা অবচ্ছিন্ন না হলে তার জ্ঞান প্রকাশিত হয় না। ন্যায়সূত্র গ্রন্থে প্রত্যক্ষের সংজ্ঞায় মহর্ষি গৌতমের উল্লিখিত অব্যাপদেশ্য পদটিকে টিকাকার বাচস্পতি মিশ্র ন্যায়বার্তিক তাৎপর্য টিকা গ্রন্থে নির্বিকল্পক জ্ঞান হিসাবে নির্দিষ্ট চিহ্নিত করেছেন। অর্থাৎ যে জ্ঞান পূর্বজ্ঞাত শব্দের জ্ঞান থেকে উৎপন্ন নয়। নব্য নৈয়ায়িক গঙ্গেশের মতে নির্বিকল্পক প্রত্যক্ষ হলো সম্পূর্ণ সম্পর্ক বিযুক্ত জ্ঞান। এই প্রত্যক্ষে নাম, জাতি বা ওই জাতীয় কোনো কিছুর সংযোগ থেকে মুক্তি থাকে। এক্ষেত্রে কেবল বস্তুটির সহজ উপলব্ধি বা সম্বন্ধহীন চেতনা হয়ে থাকে। ন্যায়দর্শনের দ্বিতীয় স্তরে, প্রত্যক্ষের এই দ্বিতীয় স্তরে যে লৌকিক প্রত্যক্ষ হয় তার নাম হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে গুণযুক্ত হিসাবে প্রত্যক্ষ করা হয় তাকে বলা হয় সবিকল্পক প্রত্যক্ষ। অর্থাৎ সবিকল্পক প্রত্যক্ষে নির্বিকল্পক প্রত্যক্ষের মতো কেবল একটি বস্তুর অস্তিত্বের জ্ঞান হয় না, এক্ষেত্রে বস্তুটির স্বরূপ বা প্রকৃতির জ্ঞান হয়ে থাকে। বিকল্প বা বিশেষণযুক্ত প্রত্যক্ষ হলো সবিকল্পক প্রত্যক্ষ। তর্ক সংগ্রহ গ্রন্থে সবিকল্পক প্রত্যক্ষের পরিচয় দিতে গিয়ে অন্নং ভট্ট বলেছেন, যে জ্ঞান প্রকার বিশিষ্ট তাই হচ্ছে সবিকল্পক। সবিকল্পক প্রত্যক্ষে আমরা বস্তুর প্রকৃতি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করে থাকি। ন্যায়সূত্রের প্রত্যক্ষের সংজ্ঞায় মহর্ষি গৌতম উল্লিখিত ব্যবসায়াত্মক পদটিকে বাচস্পতি মিশ্র তার ন্যায়বর্তিক তাৎপর্য টিকা গ্রন্থে সবিকল্প জ্ঞান হিসাবে গ্রহণ করেছেন। বস্তুর সঙ্গে যখন ইন্দ্রিয়ের সংযোগ ঘটে তখন বস্তুর অস্তিত্ব, তার জাতি এবং বিভিন্ন গুণ সম্পর্কে জ্ঞান হয়ে থাকে। একটি গোলাপ ফুলের সাথে আমাদের ইন্দ্রিয়ের সংযোগ ঘটলে তখন আমরা বলি যে এটি গোলাপ ফুল, ফুলটির রং লাল, ফুলটি সুগন্ধযুক্ত। এইরূপ জ্ঞান হচ্ছে সবিকল্প জ্ঞান। এখানে এটি হলো বিশেষ্য এবং ফুলত্ব হচ্ছে বিশেষণ।
অর্থাৎ যে জ্ঞানে বিশেষ্য বিশেষণ এবং বিশেষ্যের সম্বন্ধ, বিশেষ্য বিশেষণের সম্বন্ধ জ্ঞানের বিষয় হয়ে থাকে তাকে বলা হয় সবিকল্পক জ্ঞান। নির্বিকল্পক এবং সবিকল্পক জ্ঞানের এই যে আলোচনা, এই আলোচনার থেকে এদের মধ্যেকার যে পার্থক্য সেটিকে আমরা সংক্ষেপে এইভাবে নির্দেশ করতে পারি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নির্বিকল্পক প্রত্যক্ষ হলো প্রত্যক্ষের প্রাথমিক স্তর, অন্যদিকে সবিকল্পক প্রত্যক্ষ হলো প্রত্যক্ষের দ্বিতীয় স্তর। নির্বিকল্পক প্রত্যক্ষ কোনো বচনের দ্বারা প্রকাশ করা যায় না, কিন্তু সবিকল্পক প্রত্যক্ষকে বচনের দ্বারা প্রকাশ করা যায়। নির্বিকল্পক প্রত্যক্ষ জ্ঞানের প্রাথমিক স্তর হয়েও পরিস্ফুট জ্ঞান নয়, কিন্তু সবিকল্পক জ্ঞান ব্যবসায়াত্মক বা সুস্পষ্ট জ্ঞান। নির্বিকল্পক প্রত্যক্ষকে অনুমানের সাহায্যে জানা যায়, কিন্তু সবিকল্পক প্রত্যক্ষকে অনুব্যবসায় নামক মানস প্রত্যক্ষের দ্বারা জানা যায়। নির্বিকল্পক প্রত্যক্ষ নাম জাতি গুণ অথবা বিশেষ্য বিশেষণ সম্বন্ধ বর্জিত, অন্যদিকে সবিকল্পক প্রত্যক্ষ নাম জাতি গুণ বা বিশেষণ বিশেষ্য সম্বন্ধ যুক্ত। নির্বিকল্পক প্রত্যক্ষ কেবল কোনো বস্তুর অস্তিত্বের প্রত্যক্ষ হয়, বস্তুটি কি তা জানা যায় না, কিন্তু সবিকল্পক প্রত্যক্ষে আমরা গুণ সমন্বিত বস্তুকে জানতে পারি। প্রত্যক্ষের লৌকিক প্রত্যক্ষের তৃতীয় স্তর হিসাবে অনেকে প্রত্যভিজ্ঞার কথা উল্লেখ করেন। প্রত্যভিজ্ঞা হলো পূর্বে প্রত্যক্ষিত কোনো বস্তুকে পুনরায় প্রত্যক্ষ করে এটি সেই বস্তু এইরূপ জ্ঞানকে প্রত্যভিজ্ঞা বলে। প্রত্যভিজ্ঞা এক বিশেষ প্রকারের সবিকল্পক প্রত্যক্ষ জ্ঞান। এক্ষেত্রে বস্তুকে কেবল জানা নয়, বস্তুকে আগে থেকে জানা বস্তু বলে চিনতে পারা এই বিষয়টি হয়ে থাকে। নির্বিকল্পক প্রত্যক্ষ ছাড়া যেমন সবিকল্পক প্রত্যক্ষ সম্ভব নয়, তেমনি সবিকল্পক প্রত্যক্ষ ছাড়া প্রত্যভিজ্ঞা সম্ভব নয়। এইরূপ জ্ঞানে স্মৃতি সহায়ক হলেও উৎপন্ন জ্ঞানটি কিন্তু প্রত্যক্ষাত্মক, কারণ স্মৃতির ক্ষেত্রে বস্তু ইন্দ্রিয়ের সামনে উপস্থিত থাকে না, কিন্তু প্রত্যভিজ্ঞার ক্ষেত্রে বস্তু ইন্দ্রিয়ের সামনে উপস্থিত থাকে। অবশ্য নব্যনৈয়ায়িক গঙ্গেশ উপাধ্যায় নানা যুক্তির সাহায্যে প্রমাণ করেছেন যে প্রত্যভিজ্ঞা সবিকল্পক প্রত্যক্ষেরই অন্তর্গত। আজকের এপিসোডে আমরা তোমাদের জন্য আলোচনা করলাম ন্যায় দর্শনের লৌকিক প্রত্যক্ষের বিভিন্ন শ্রেণীবিভাগ। এগুলি সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করলাম। মনোযোগ সহকারে তোমরা ন্যায় দর্শনের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনো, বারংবার শোনো। আনফোল্ডিং ফিলোসফিকে তোমরা আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করো, লাইক করো। আজকের মতো ন্যায় মতে লৌকিক প্রত্যক্ষের শ্রেণীবিভাগ সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি।